নমস্কার, হেলথলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আর বিগত দিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হবে আজকে, যে বিষয়টা হয়তো অনেকেই শোনেনি, আবার হয়তো অনেকেই শুনেছেন। যারা ভুক্তভোগী সেই সমস্ত সমস্যা নিয়ে ডক্টরের কাছে গেছেন, তারা হয়তো ফেস করেছেন। এবারে কি কোনো রোগ নিয়ে আজকে আলোচনা করব না, একটা টেস্ট, পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট। এই টেস্টটা কেন করা হয়, কোন ক্ষেত্রে করা হয়, এবং টেস্টটার মধ্যে আরো কি কি রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে কনসালটেন্ট পালমোনোলজিস্ট সন্দীপ দাস। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। এবং আমি টপিকে ঢোকার আগে একটা ছোট মেসেজ দর্শকদের জন্য দিয়ে রাখবো। যাদের কাছে মোবাইল ফোন রয়েছে এবং যাদের ফোনে ইউটিউব অ্যাপ রয়েছে এবং যাদের ফোনে নেই, তারা কাইন্ডলি ইনস্টল করে নিন এবং সেখানে ইউটিউবে গিয়ে সার্চ অপশনে গিয়ে সিটিভিএন একেটি প্লাস লিখে সার্চ করুন এবং সেখানে চলে আসবে সিটিভিএন এর লোগো, এবং সেখানে ক্লিক করার পর এই অনুষ্ঠান যারা হেল্পলাইনে নিত্য দর্শক, যারা দেখতে ভালোবাসেন, তারা লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। এবং এর পাশাপাশি হয়তো সেখান থেকে ব্যাক করে আসলে সেটা চলে যাবে, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবারে আমি টপিকে আসবো। ডক্টর, এই পিএফটি, এই টেস্ট অনেক ক্ষেত্রে, যেমন আপনি পালমোনোলজিস্ট, এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেই সমস্ত ডক্টররা প্রেসক্রিপশনে এই পিএফটি টেস্টটা দিয়ে থাকেন। তবে প্রশ্ন হলো, টেস্টটা কি? এটা কি কোনো রক্ত পরীক্ষা বা অন্য কোনো রেডিওলজিক্যাল টেস্ট বা কিছু? এই টেস্টটা আসলে কি? অভিনন্দা, প্রথমে যখন আমাদের কাছে একজন পেশেন্ট আসেন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে, মূলত আমাদের কাছে তারা আসেন বেশিরভাগ সময়। অন্যান্য অসুবিধাও যে থাকে না তা নয়। এই রকম ক্ষেত্রে আমাদেরকে দেখতে হয় দুটো জিনিস। এক নম্বর, তারা যে সমস্যাটা বলছেন সেটা কোন ক্যাটাগরিভুক্ত বা কোন ধরনের ফুসফুসীয় সমস্যা। এবং দু নম্বর, যখন আমরা ধরনটা ধরে নিতে পারি, বুঝে নিতে পারি, তখন আমাদের পরবর্তী কাজ হয়ে যায় যে এই রোগটার কোয়ান্টিফিকেশন, অর্থাৎ রোগের তীব্রতা বা রোগের মাত্রাটা কি। তো এই দুটো জিনিস বোঝার জন্য যে জিনিসটির আমরা আশ্রয় নিয়ে থাকি সেটা হচ্ছে এই পিএফটি বা পালমোনারি ফাংশন টেস্ট। আচ্ছা, তাহলে মোটামুটি কি ধরনের পেশেন্টদের ক্ষেত্রে করা যায়, একদম কোন পর্যায়ে গিয়ে এই টেস্ট করতে হবে সেটা একটু জানবো। যখন আমাদের কাছে পেশেন্ট কোনো সিমটমস নিয়ে আসেন, সিমটমস অর্থাৎ লক্ষণ, যার মধ্যে পড়ছে কাশি বা শ্বাসকষ্ট, এই দুটোতে আমরা মূলত ফোকাস করি। এর সাথে সাথে কিছু কিছু অ্যাসোসিয়েটেড সিমটমস থাকে যা দেখে আমরা হয়তো অনুমান করতে পারি যে পেশেন্টের এইরকম একটি সমস্যা থাকতে পারে। পিএফটি অ্যাকচুয়ালি যেটা সব থেকে মজার বিষয় হলো যে অনেক সময় আমাদের কাছে ফোন আসে, জানেন তো। ফোনের মধ্যে আমাদের কাছে যেটা মেইন সমস্যা আসে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে যে ডাক্তারবাবু এই টেস্টটা কোনো ল্যাব বলছে হচ্ছে না। এবার বিষয়টা হচ্ছে যে পালমোনারি ফাংশন টেস্ট কিন্তু ঠিক আর পাঁচটা গড়পড়তা টেস্টের মতো কোনো রেডিওলজিক্যাল টেস্ট নয়। অর্থাৎ এটা এক্স রে বা সিটি স্ক্যান বা এমআরআই এই জাতীয় কোনো টেস্ট নয় যেটাতে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গের ছবি তোলা হচ্ছে। আবার এটা কোনো রক্ত পরীক্ষাও নয়। তো তখন যেটা কনফিউশনটা আসে মূলত এমন সেটআপের বা এমন সেন্টারের ক্ষেত্রে যারা হয়তো এই জিনিসটা নিয়ে সেরকম ওয়াকিবহাল নয়। এই জন্য আমরা যেটা করে থাকি, এক্সপ্লেন করা থাকে। এবং পিএফটি কিন্তু কোনো একটি টেস্ট নয়, আচ্ছা, তার মধ্যে একাধিক অনেক ধরনের টেস্ট থাকে। মূলত পেশেন্টরা যে জিনিসটার সাথে পিএফটি কে একত্র করে ফেলেন বা ইন্টারচেঞ্জেবলি ইউজ করে থাকেন, সেই টেস্টটার নাম হচ্ছে স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি উইথ বিডিআর। বিডিআর মানে হচ্ছে ব্রঙ্কো ডাইলেটরাল রিভার্সিবিলিটি। এইবার এইটা আপনি যে প্রশ্ন করলেন টেস্টটা কি, ঠিক এই টেস্টটার মধ্যে আমরা পেশেন্টকে একটা কমফোর্টেবল পজিশনে বসাই, বা যিনি টেকনোলজিস্ট আছেন তিনি করেন এটা। মূলত কোনো ট্রেন্ড টেকনিশিয়ান এই কাজটা করে থাকেন। তো তারা পেশেন্টকে একটা জায়গায় শান্তভাবে বসান এবং এই টেস্টের আগে প্রায় 4 ঘন্টা কোনো রকমের এমন পদার্থ শরীরে যাওয়া উচিত নয় যার ফলে টেস্টের রিপোর্টের মধ্যে সমস্যা হতে পারে। যেমন হচ্ছে চা বা কফি বা কোনো উত্তেজক পদার্থ বা অ্যালকোহল বা সিগারেট স্মোক, এই জাতীয় কোনো কিছু কিন্তু এই টেস্টের আগে ব্যবহার করা উচিত নয়। আচ্ছা, মোটামুটি কত ঘন্টা আগে? 4 ঘন্টার একটা ব্যবধান মিনিমাম থাকা উচিত। এবার এর সাথে যেটা নেক্সট কনফিউশন থাকে, তাহলে কি আমি খেতে পারবো না? না, খাওয়া যাবে, তবে পেট ভর্তি করে খাওয়া যাবে না। তাহলে যতটা জোরালো ভাবে প্রক্রিয়াটা করা উচিত ততটা হয়তো পেশেন্ট করতে পারবেন না। এবার তারপরে কি করা হয়, তাকে বসানো হয়, বসিয়ে তার হাতের মধ্যে একটা মেশিনের অংশ দেওয়া হয়, একটা চোঙা বিশেষ। সেই চোঙাটা তাকে মুখের মধ্যে নিয়ে বলা হয় প্রথমে জোরে শ্বাস নিয়ে ফুসফুসটাকে যতটা পারা যায় ভর্তি করে রেখে
দমকা হাওয়া ছেড়ে দিতে ওই আচ্ছা। মেশিনের মাধ্যমে। এর ফলে যে জিনিসটা তৈরি হলো এটাকে আমরা বলছি ফোর্সড এক্সপিরেটরি ভলিউম, আচ্ছা। যেটা আমাদের লাংসের একটা মাপ। হুম। এই মাপটা দেখা হয় 1 সেকেন্ডে, যে কারণে আচ্ছা। এটা লেখা থাকে FEV1। হুম। তো FEV1টা জেনারেট যদি করতে পারে তাহলে পেশেন্টের একটা এফোর্ট লাগে, হুম। সেই এফোর্টটা যদি ঠিকঠাক থাকে পেশেন্ট এটা জেনারেট করলেন। হুম। করার পর এইবার তারপরে তাকে বলা হয় আবার যতক্ষণ পর্যন্ত তিনি ছাড়তে পারছেন ছেড়ে যেতে এইভাবে ভাবে ফুসফুসের কর্মক্ষমতা একদম যখন প্রায় নিঃশেষ হয়ে আসবে, পেশেন্টের মুখ ফুলে আসবে, তার একদম কপালে উঠে যাবে, এইরকম একটা পরিস্থিতি যখন টেকনিশিয়ান থেকে বুঝবেন যে হ্যাঁ এইবার লাংস মোটামুটি খালি, তখন তাকে বলা হবে যে এইবার আপনি জোরে আবার ইনহেল করুন। আচ্ছা। তো এইভাবে একটা লুপ কমপ্লিট হলো। হুম। প্রথমে ইনহেল, হুম। তারপরে এক্সেল, হুম। তারপরে আবার ইনহেল বা শ্বাস টানা। আচ্ছা। এই টানা ছাড়ার প্রক্রিয়াটা হয়তো অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে, তখন এটা একাধিকবার করা হয়। গাইডলাইন বলছে যে এটাকে সর্বোচ্চ 8 বার পর্যন্ত করানো যেতে পারে। আচ্ছা, মানে যে গাইড থাকে সে বলে দেয়? না, গাইডলাইন মানে হচ্ছে আমাদের না না, কিছু, সেটা আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, কিন্তু যিনি টেস্টটা করছেন পেশেন্ট যদি না তিনি, বুঝতে পারে হ্যাঁ, তাকে গাইড করার জন্য কি সেই মুহূর্তে সেই কেউ- টেকনোলজিস্ট যিনি, Okay. তাকে প্রপারলি ট্রেইনড হতে হবে। হুম। এক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক একটি সংস্থা ATS, আমেরিকান থোরাসিক সোসাইটি, এবং ERS, ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি, এদের একটা যুগ্ম কনসেনসাস আছে। হুম। সেই কনসেনসাস অনুযায়ী এটা 2005 সালের, আজ থেকে প্রায় 20 বছরের বেশি আগে সেটা দেওয়া হয়েছিল, যদিও তার মধ্যে টাইম টু টাইম কিছু চেঞ্জেস আনা হয়। সেখানে বলা হয়েছিল যে যিনি এই টেস্টটি করবেন হুম। তার ক্ষেত্রে একটা 8 ঘন্টার লেকচার, একটা 8 ঘন্টার ডেমনস্ট্রেশন, আচ্ছা। এবং প্রত্যেক 3 থেকে 5 বছর অন্তর, বা যদি কোনো নতুন গাইডলাইন আসে বা কোনো নতুন প্রক্রিয়া চালু হয় তাহলে সেই বিষয়ে তাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে আচ্ছা। হবে, এবং তখনই তিনি গণ্য হবেন যে তিনি এই PFT করার জন্য পুরোপুরি রূপে প্রস্তুত। আচ্ছা। তো আমাদের পেশেন্ট এই প্রক্রিয়ার মাধ্যমে শ্বাস টানা ছাড়া ইত্যাদি পুরো জিনিসটা করলেন। করার পর আমাদের সামনে আসবে একটা গ্রাফ। সেই গ্রাফটা যখন জেনারেট হয়ে গেল, হুম। তারপরে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টকে একটা ওষুধ দেওয়া হয়, হুম। একটা ইনহেলার তার মধ্যে স্প্রে করা হয়, সেটাকে গাইডলাইন বলছে অ্যালবুটারল নামে একটা ওষুধ আচ্ছা। দিতে, কিন্তু ভারতবর্ষে অ্যালবুটারল সেরকম ভাবে প্রচলিত নয়। তো আমরা এখানে স্যালবুটামল বা লিভোস্যালবুটামল বলে একটা স্প্রে পাওয়া যায়, একটা ইনহেলার পাওয়া যায়, সেইটা ব্যবহার করে থাকি। হুম। এবং সেইটার মোটামুটি 400 মাইক্রোগ্রাম ডোজ আমরা পেশেন্টকে দিয়ে থাকি। আচ্ছা। দেওয়ার পর পেশেন্ট চুপচাপ বসে থাকবেন, প্রায় 15 থেকে 20 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। নিয়ে এই পুরো প্রসেসটা আমরা আরেকবার করব। যখন দ্বিতীয়বার আমরা এই প্রক্রিয়াটা করব তখন আমরা যেটা দেখব যে প্রথমবারের প্রক্রিয়ার সাথে দ্বিতীয়বারের প্রক্রিয়ার মধ্যে কতটা কি ইমপ্রুভমেন্ট হয়েছে বা হয়নি। যদি দেখা যায় যে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় রিভার্সিবিলিটি, তাহলে আমরা সেটা সাধারণত দেখতে হয় যে ওই যে FEV1 বস্তুটার কথা আমি বললাম সেটা 10% বেড়েছে না বাড়েনি। যদি বাড়ে এর ফলে কি বোঝা যায় যে এই পেশেন্টের মধ্যে আমি যদি ইনহেলার দিই তাহলে তার কষ্টটা চলে যাবে, এবং সেটার পুরো রীতিমতো আমাকে ডকুমেন্টেশন করছি, করে আমি প্রমাণ করে দিচ্ছি যে এর অ্যাজমা রয়েছে। আচ্ছা। এবার অ্যাজমা ছাড়াও অন্যান্য অসুখও থাকতে পারে, তারও আলাদা আলাদা গাইডলাইন রয়েছে, তারও আলাদা আলাদা পরিমাপ রয়েছে। সেই পরিমাপ দেখে দেখে আমরা ঠিক করি। আপনার যে প্রথম প্রশ্ন ছিল যে PFT কি, এই হচ্ছে সংক্ষেপে PFTর বিবরণ। আচ্ছা, তাহলে সব পেশেন্টই কি মোটামুটি PFT করতে পারে এই টেস্টটা? পেশেন্টদের ক্ষেত্রে আমাদেরকে একটু চুজি হতে হয়। ডাক্তার হিসেবে আমাদের কাজ হচ্ছে রোগ নির্ণয় করা, কিন্তু রোগ নির্ণয়ের জন্য আমরা কাউকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। কিছু কিছু এমন পরিস্থিতি আছে যেখানে PFT করা পরিপূর্ণভাবে বর্জনীয় বা কন্ট্রাইন্ডিকেটেড। এর মধ্যে প্রথমেই যেটা আসে যে যখন আমরা এই জোরে টানা ছাড়া করছি তখন আমাদের হার্টের উপর একটা সিগনিফিকেন্ট প্রেশার জেনারেট করছে। তো যাদের 1 সপ্তাহের মধ্যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার এই রকম কোনো অসুখ হয়েছে, বা অ্যারিথমিয়া অর্থাৎ হার্ট রিদমটা ঠিক নয়, সেটা ইরেগুলার, বা যাদের ক্ষেত্রে আমরা একটা মায়োকার্ডিয়াল কম্প্রোমাইজ যাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি, অর্থাৎ তার হার্টের যে পেশিটা তার কর্মক্ষমতাটা হয়তো একটু কম,
তাদের হুম। ক্ষেত্রে আমরা এটাকে অ্যাভয়েড করে চলি। সেকেন্ড, এমন কিছু প্রক্রিয়া আছে যেগুলো করলে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বা মাথার মধ্যে চাপ বৃদ্ধি পায়, হুম। যার মধ্যে রয়েছে একটা সার্জারি। ধরুন কোনো পেশেন্টের হয়তো গত 1 সপ্তাহের ভিতর ব্রেন সার্জারি হয়েছে, আচ্ছা। এইবার এই পেশেন্টের শ্বাসকষ্ট হলো, তো তখন কিন্তু আমি রোগের কারণ নির্ণয় করানোর জন্য তাকে ওই টেস্টটি করাবো না। হুম। তখন আমাকে তাকে সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট দিতে হবে, তার কষ্ট কমানোর জন্য ওষুধপত্র দিতে হবে। মোটামুটি পেশেন্ট যখন স্টেবল থাকবেন তখন আমি তার ক্ষেত্রে পিএফটির কথা ভাবতে পারবো। বুঝতে পেরেছি। আর শেষত এমন কিছু পরিস্থিতি আছে যেখানে হয়তো বুকের কোনো সার্জারি হয়েছে বা কোনো চেস্ট ট্রমা হয়েছে, হুম। এই ক্ষেত্রগুলোতে আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস, পেশেন্ট আমাকে এসে বলছেন যে ডাক্তারবাবু আমার 15 দিন আগে কি 1 সপ্তাহ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তখন আমি পিএফটি নয়, তখন আমি আগে তার এক্সরে করাবো, হুম। যে বুকের মধ্যে কোথাও কোনো রকম আঘাত পেয়ে তার কোথাও হাওয়া জমে গেছে কিনা, রক্ত বা জল জমে গেছে কিনা, এইগুলো আমাদের তখন আগে মাথায় আসবে। তো এটা ডাক্তারের সিদ্ধান্ত, যিনি পালমোনোলজিস্ট বা অনেক ক্ষেত্রে যারা মেডিসিন স্পেশালিস্ট বা যারা জেনারেল প্র্যাকটিশনার, তারা এটা খুব ভালো রকম ভাবে অ্যাসেস করতে পারেন। অভিজ্ঞতা থাকলে যে কোনো ডাক্তারবাবুর পক্ষে এটা খুব একটা সমস্যাজনক কাজ নয় যে কাকে টেস্টটা দেওয়া যাবে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে কাকে টেস্টটা দেওয়া যাবে না। সুতরাং আপনার প্রশ্নটি আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং এই হচ্ছে মোটামুটি তার একটা আচ্ছা। ভাষ্য। বেশ, তাহলে মোটামুটি কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে এই পিএফটি করা অত্যন্ত জরুরি? যখন ধরুন আমার কাছে এসে কেউ বলছেন যে ডাক্তারবাবু আমার আজ প্রায় 1-2 বছর বা তারও বেশি 10 বছর ধরে শ্বাসকষ্ট, বিভিন্ন রকমের ইনহেলার ওষুধপত্র তাকে দেওয়া হয়েছে, এইবার এর ক্ষেত্রে কিন্তু তাহলে ওই শ্বাসকষ্টের যেটা বেসিক কারণ ছিল সেইটা কিন্তু নির্ণীত হয়নি। তাহলে আমাকে উচিত যে আগে তার রোগের কারণ নির্ণয় করা। মূলত যেটা আমি শুরুতে বলেছিলাম যে ক্যাটাগরাইজেশন অ্যান্ড কোয়ান্টিফিকেশন, এই দুটো হচ্ছে পিএফটি করানোর ক্ষেত্রে মুখ্য উদ্দেশ্য থাকে। তো ক্যাটাগরি মানে হচ্ছে লাংসের মধ্যে প্রচুর পরিমাণে যে জিনিসটা সর্বাধিক অংশ জুড়ে থাকে তাকে আমরা বলি অ্যালভিওলাস, যেখান থেকে আমাদের গ্যাস এক্সচেঞ্জ হয়। এই যে আমরা ছোট থেকে পড়ে আসছি, আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করি এবং যখন আমরা নিঃশ্বাস ছাড়ি তখন আমাদের শরীর থেকে কার্বন ডাই অক্সাইড আমরা বাতাসে ছাড়ি। তো ব্যাপারটা হচ্ছে যে যে অক্সিজেনটা আমরা শরীরে নিলাম সেই অক্সিজেনকে তো তার কিছু রোল আছে, তার কিছু কাজ আছে, সেটা বুকে থাকার জন্য নয়, তাকে রক্তস্রোতে মিশতে হবে। এই কাজটা করে আমাদের অ্যালভিওলাস। তো তাহলে অ্যালভিওলাস যদি কোনো রকম ভাবে কাজ করতে পারছে না সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। আমাদের শ্বাসনালী যেখান থেকে অক্সিজেনটা ঢুকছে শরীরের মধ্যে বা কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে, এই ঢোকা বেরোনোর রাস্তার মধ্যে যদি কোনো বাধা থাকে সেটা একটা শ্বাসকষ্টের কারণ হতে পারে। আমাদের চেস্ট ওয়াল বা বুকের যে লেয়ার, যে আস্তরণ, অর্থাৎ আমাদের এই বক্ষপিঞ্জর, তাতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাতে আমার শ্বাসকষ্ট হতে পারে। তো এই কারণটা কি, ক্যাটাগরিটা কি, সেইটাকে বোঝার জন্য আমরা যখন পিএফটি করি আমরা মূলত দুটো ভেরিয়েন্ট পাই। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অর্থাৎ শ্বাসনালীর মধ্যে কোনো বাধা আছে, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড ঠিক মতো ঢুকতে বেরোতে পারছে না, তার ফলে পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে। 2 নম্বরটা হচ্ছে রেস্ট্রিকটিভ, যেটা হচ্ছে ওই যে অ্যালভিওলাস বললাম, সে হয়তো কোনো একটা কারণবশত গ্যাস এক্সচেঞ্জটা ঠিকঠাক মতো করতে পারছে না, অর্থাৎ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড শরীরে ঢুকছে বেরোচ্ছে ঠিকঠাক মতোই, কিন্তু সেইটা ঠিক যথাস্থানে পৌঁছতে পারছে না। তো এই দুটো ডিসঅর্ডারকে আমরা এই স্পাইরোমেট্রির মাধ্যমে নির্ণয় করে থাকি। আচ্ছা, আপনি শুরুতেই বললেন যে এটা কোনো একটা টেস্ট নয়, পিএফটি অনেকগুলো টেস্টের সমাহার। তাহলে তার মাঝে আর কি কি টেস্ট রয়েছে? মানে পিএফটি যারা করাবেন তাহলে কি বাকি টেস্টগুলো তাদের করতে হবে বা করলে কি? খুব ভালো প্রশ্ন। যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এটা ইন্টারচেঞ্জেবল ইউজ হয়, অর্থাৎ একজন ডাক্তার তিনি হয়তো এই পিএফটিটাকেই স্পাইরোমেট্রির সাথে সমার্থক বলে ধরে নিচ্ছেন, কিন্তু সচরাচর আমরা সেটা নয়। আমার প্রেসক্রিপশনের মধ্যে কিন্তু স্পাইরোমেট্রি উইথ অর উইদাউট বিডিআর কথাটাই উল্লেখ থাকে। তো পিএফটির মধ্যে আমার যেরকম স্পাইরোমেট্রি পড়ছে সেই রকম ডিএলসিও বলে একটা পরীক্ষা হয়। তার মধ্যে ওই যে বললাম আমাদের অ্যালভিওলাসের মধ্যে ধরুন কোনো সমস্যা হয়ে রয়েছে, অর্থাৎ আমার গ্যাস এক্সচেঞ্জটা ঠিকঠাক মতো হচ্ছে না, তখন আমি তার শরীরের মধ্যে কার্বন মনোক্সাইড গ্যাস খুব সামান্য পরিমাণে প্রবেশ করিয়ে দেখি যে তার ডিফিউশন কতটা হচ্ছে। ডিএলসিওর মাধ্যমে আমরা যেটা দেখি যে টোটাল এই অ্যালভিওলার ভলিউম
অ্যালভিওলাস বা এই যে যে ছোট ছোট স্যাকগুলো, এয়ারফিল্ড স্যাকগুলো, ওটা আমাদের ফুসফুসের মধ্যে প্রায় গড়ে ধরুন 240 থেকে 700 মিলিয়ন, অর্থাৎ প্রায় 24 থেকে 70 কোটি মতো হতে থাকে দুটো ফুসফুস মিলিয়ে। এবং তার যদি আমরা সম্পূর্ণ আয়তন গণনা করি তাহলে দেখব যে সেটা প্রায় 50 থেকে 70 স্কোয়ার মিটার, অর্থাৎ এই স্টুডিওর থেকেও বড় একটা জায়গা। এই বিপুল পরিমাণ সারফেস তৈরি হওয়ার জন্য গ্যাস এক্সচেঞ্জের মধ্যে সুবিধা হয়। এইবার ডিএলসিও করে আমরা দেখি যে কোনোভাবে অ্যালভিওলার যে ভলিউম সেটা কি কমে গেছে, ভিওটা কি কমে গেছে। তাহলে যদি কমে গিয়ে থাকে তখন আমরা বুঝতে পারি যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলার ফুসফুসের মধ্যে ওই অ্যালভিওলাসের সমস্যাটা শ্বাসনালীর মধ্যে ঠিক নয়। তখন আমরা বুঝতে পারি যে এর ক্ষেত্রে কিন্তু ঠিক প্রথাগত ইনহেলার দেওয়াটা খুব একটা যুক্তিযুক্ত নয়। এইবার তারপরে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তাররা যেরকম ভাবে মনে করেন তারা সেই রকম ভাবে চিকিৎসাটা করে থাকেন। যখন টেস্ট হয় তখন আমাদের মেইন ফোকাসটা থাকে হচ্ছে এই রোগের কার্য এবং কারণ সম্পর্কে অবগত হওয়ার জন্য। তাহলে আমরা ডিএলসিও নিয়ে কথা বললাম, তেমনি আমাদের সম্পূর্ণ নতুন আরেকটা জিনিস আছে অসিলোমেট্রি। এটা ভারতবর্ষে খুব বেশি দিন ধরে প্রচলিত নয়, আমাদের কলকাতা শহরেও এখন এটা শুরু হয়েছে। তো এই ইম্পালস অসিলোমেট্রি যেটা বিষয়টা হচ্ছে যে তার মধ্যেখানে ওই পিএফটির মতোই, মানে স্পাইরোমেট্রির মতোই পেশেন্টকে একটা মেশিন দেওয়া হয় এবং সেই মেশিনটার মধ্যে তাকে ফুঁ নয়, তাকে শ্বাস নর্মালি ছাড়া নেওয়া করতে বলা হয়। অর্থাৎ এটা আমরা সেই সব পেশেন্টদের ক্ষেত্রে করতে পারি যাদের ক্ষেত্রে স্পাইরোমেট্রি বর্জনীয় ছিল। কারণ পিএফটি তো শুধু মুখের একটা মুখ দিয়ে ফু দেওয়া, আর ওটা তাহলে নাক নিঃশ্বাস জনিত না, নাকটাকে সাধারণত একটা নেজাল ক্লিপ দেওয়া হয় যেটাতে নাকের কোনো তার ইনপুট ধরা হয় না টেস্টের মধ্যে, অথবা কোনো জায়গায় যদি নেজাল ক্লিপ না থাকে সেক্ষেত্রে পেশেন্টদেরকে বলা হয় যে তিনি তার অন্য হাতটা দিয়ে নাকটা চেপে ধরতে এবং মুখ দিয়ে এই কাজটা করতে। তো এই যে পুরো প্রক্রিয়াটা এবার এছাড়াও পালমোনারি ফাংশন টেস্টের মধ্যে ব্রড টার্মে যদি আমরা ধরি তাহলে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিসকেও আমরা ধরতে পারি। আমরা টোটাল হোল বডি প্লেথিসমোগ্রাফি বলে একটা টেস্ট হয় যার মধ্যে আমরা গোটা শরীরের কি কার্যকারিতা থাকছে যখন আমরা শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি তখন সেক্ষেত্রে কিরকম কি ভূমিকা পালন করছে বুঝতে পারি। ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা পিএসজি বা পলিসোমনোগ্রাফি অর্থাৎ ঘুমের একটা পরীক্ষা হয় যা দিয়ে আমরা বুঝতে পারি কোনো স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং আছে কিনা, সেটাকেও এর মধ্যে অনেক সময় অন্তর্গত করা হয়। কিন্তু শুরুতেই যেটা বলেছিলাম সচরাচর কিন্তু পিএফটি মানে ডাক্তাররা এবং পেশেন্টরা এই পালমোনারি ফাংশন টেস্টের সাথে স্পাইরোমেট্রিটাকে একদম সমার্থক শব্দ হিসেবেই দেখেন, এবং যদি না আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড তাহলে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে যদি প্রেসক্রিপশনের মধ্যে পিএফটি উইথ বিডিআর বলে লেখা থাকে তার ক্ষেত্রে স্পাইরোমেট্রি উইথ বিডিআর পরীক্ষাটাই করা উচিত। তার মানে সেরকম কোনো ভয়ের কোনো টেস্ট নয়, যেমন ব্লাড টেস্টে অনেকেই খানিকটা ভয় পেয়ে থাকে যে রক্ত নেওয়া। এটা আমাদের ক্ষেত্রে যেটা মূল বিষয় হচ্ছে পেশেন্টকে আশ্বস্ত করা। একজন যিনি দক্ষ টেকনোলজিস্ট যার ক্ষেত্রে বললাম যে তিনি এই গাইডলাইন মেনে তার প্রশিক্ষণটা একদম সম্পূর্ণত হয়েছে। আজকাল অলিতে গলিতে অনেক জায়গাতে স্পাইরোমেট্রি হয়, কিন্তু তার মানেই যে টেস্টের কোয়ালিটি সব জায়গায় অ্যাসিওর থাকছে তা নয়। যিনি পরীক্ষাটা করছেন তার ক্ষেত্রে একটা পুরো পরিষ্কার ধারণা থাকা উচিত যে তিনি কেন এই পরীক্ষাটা লিখছেন এবং কেন এই পরীক্ষাটা করা হচ্ছে। আবার যিনি এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি পারফর্ম করছেন অর্থাৎ যিনি টেকনোলজিস্ট তার ক্ষেত্রেও একটা পরিচ্ছন্ন ধারণা থাকা উচিত যে তিনি পেশেন্টকে ঠিক কিভাবে গাইড করবেন। কারণ এইটার ক্ষেত্রে পেশেন্টের পার্টিসিপেশন সব থেকে গুরুত্বপূর্ণ। পেশেন্টকে যদি ঠিক মতো টেস্টটা বোঝানো না যায় তাহলে বারবার ফোঁ দিতে দিতে তখন সে এমনিই ক্লান্ত হয়ে যায়, তখন আবার সে শুরু করে তাকে গ্যাপ দিয়ে বসিয়ে জল খাইয়ে বিশ্রাম দিয়ে তারপরে আবার নতুন করে শুরু করতে হয়। সাধারণত যেটা আমাদের খারাপও লাগে যে আমাদের মতো একটা রিসোর্স পুয়ার কান্ট্রি যেখানে মানুষজনের হাতে সেই রকম অর্থ স্বাচ্ছল্য নেই বা যারা হয়তো এই ব্যাপারগুলো সম্পর্কে সেরকম ভাবে অবগত নয়, তারা পয়সা তো দিচ্ছেন ঠিক মতো কিন্তু টেস্টের কোয়ালিটি হয়তো কোথাও গিয়ে সেখানে কম্প্রোমাইজ হলো। এই জন্য সবসময় যেটা আমার রেকমেন্ডেশন থাকে একজন দক্ষ টেকনোলজিস্ট তিনি যতটা ব্যাপারটা বুঝবেন, আমি ডায়াগনোসিসের ক্ষেত্রে সত্যি আমার টেকনোলজিস্টদের কাছে প্রচন্ডভাবে কৃতজ্ঞ যে তারা যদি আমাদেরকে এই
পরামর্শগুলো বা এই যে রিপোর্টের কোয়ালিটিটা ঠিকঠাক মতো মেনটেন না হতো, তাহলে আমরা আমাদের কাজটা হয়তো সঠিকভাবে করতে পারতাম না, হয়তো কি করতেই পারতাম না। কারণ সেক্ষেত্রে দুটো ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে ফলস ভুল treatment। নেগেটিভ, অর্থাৎ রোগটা আছে কিন্তু টেস্টের মধ্যে বলে দিল Negative। নর্মাল। তখন কি হলো, আমি পেশেন্টের ট্রিটমেন্টটা করলাম একদম। না, সেক্ষেত্রে তার কষ্টটা রয়ে গেল, রোগটা পরবর্তীকালে আরো বাড়তে পারে। 2 নম্বর সম্ভাবনা হচ্ছে ফলস পজিটিভ, অর্থাৎ একজন অল্প বয়সী হয়তো ইয়াং স্মোকার মেল বা ফিমেল, তারা হয়তো আমাদের কাছে এলেন যে ডাক্তারবাবু আমি একটু ফুসফুসটা পরীক্ষা করে দেখতে চাই, যে আমার এই যখন আমি একটা কাজে যুক্ত, আমার প্রচুর ধোঁয়া লাগে, বা হয়তো আমি নিজেই ধোঁয়াটা আনি, আমি ধূম পাই, তাহলে আমার লাং ফাংশন করে আমি দেখতে চাই যে আমার কোনো গোলমাল আছে কিনা। সেক্ষেত্রে কি হয়, তখন যখন তারা আমাদের কাছে আসেন এবং যদি কোনোভাবে টেস্টটা ফলস পজিটিভ এলো, তখন আমরা তাকে ইনহেলার দিলাম, ওষুধপত্র দিলাম, এবং যদি আমাদের ডাউট থাকে যে আমাদের ক্লিনিক্যালি দেখে মনে হচ্ছে পেশেন্টের সেরকম কষ্ট নেই, অথচ রিপোর্টে বলছে অসুবিধা আছে, তাহলে আমাদের আরো রিপোর্ট করানো উচিত, আরো আমাদের রোগের গোড়াতে গিয়ে পৌঁছানো উচিত যে কেন তার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। অর্থাৎ তার ক্ষেত্রে একটা বাড়তি ফাইন্যান্সিয়াল বার্ডেন, একটা টেস্ট যেটা হয়তো না করালেও হতো, সেটা তখন তার ক্ষেত্রে প্রয়োজন এসে যাচ্ছে। এই জন্য আমরা সব সময় রোগীদেরকে বলি, যেই সেন্টার থেকে করাচ্ছেন সেই সেন্টারের মধ্যে দক্ষ টেকনোলজিস্ট আছেন কিনা সেটা সম্পর্কে অবশ্যই অবগত হয়ে নিন। দেখুন, অর্থটা বিষয় নয়, টাকা আমরা ফেরত পেতেই পারি, কিন্তু আমাদের যে সময়টা লস হয়, আমরা একটা ডায়াগনোসিসটাকে হয়তো মিস করলাম বা ওভার ডায়াগনোস করলাম, তখন পেশেন্টের ক্ষেত্রে দুক্ষেত্রেই একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন তৈরি হলো এবং পরবর্তীকালে গিয়ে একটা হয়তো জটিলতার সৃষ্টি হতে পারে। এই জন্য তাদের ক্ষেত্রে যিনি টেকনোলজিস্ট, তার যতটা ধৈর্য থাকবে, তিনি যতটা ভালোভাবে বোঝাবেন, তারা যেভাবে টেস্টগুলো পারফর্ম করেন, তারা যখন এই কাজগুলো করেন, তখন যতটা নিষ্ঠা সহকারে, যতটা সময় দিয়ে তারা স্যালবুটামলের এক্স্যাক্ট ডোজ পেশেন্টকে পাফ করেন, তারা বারবার করে বোঝান এইভাবে শ্বাস নিন, এইভাবে শ্বাস ছাড়ুন, টানতে থাকুন, ছাড়তে থাকুন, সে যেন এফোর্টটা ঠিকঠাক মতো দিতে পারে। এবং ফলে আমাদের টেস্টের কোয়ালিটির ক্ষেত্রে আমরা অনেক বেশি মাত্রায় সেখানে রিলাই করতে পারি যে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা রোগটা অনেক সঠিকভাবে ধরতে পারি। এবং তখন আমাদের পরবর্তীকালে যে এই যে কস্টলি টেস্টগুলো, এইবার এই পরীক্ষাটার পরে যে পরীক্ষাগুলো আছে তারা সাধারণত এদের থেকে আরো একটু বেশি কস্টলি এবং আর একটু বেশি সময় সাপেক্ষ, আর একটু হয়তো ভালো সেট আপ ছাড়া সেটা করা সম্ভব হয় না, তখন শুধু শুধু আমাদের সেই সব দিকে ঝুঁকতে হয়। এবং আমরা আরেকটা মজার কথা বলতে চাই যে এই যে স্পাইরোমেট্রি টেস্টটা, এটাকে আমাদের যারা পালমোনোলজিস্ট অর্থাৎ যারা ফুসফুস বিশারদ, তারা এটাকে বলে থাকেন লাংসের ইসিজি। মানে হার্টের সমস্যা ধরার জন্য ইসিজির যেরকম গুরুত্ব অপরিসীম, একটা সাধারণ টেস্ট 200-500 টাকায় হয়ে যায় এবং তার খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসে, এবং সেটা দেখে আমরা অনেকগুলো জিনিসপত্র ধরতে পারি। অবশ্যই দেখার চোখ থাকতে হবে। তো তেমনি স্পাইরোমেট্রির ক্ষেত্রেও যিনি দক্ষ পালমোনোলজিস্ট, তিনি কিন্তু এক নজর ওই গ্রাফের দিকে তাকিয়ে বুঝতে পারবেন যে এই পেশেন্টের মধ্যে কি সমস্যা রয়েছে, তাকে কোন ধরনের ইনহেলার দিতে হবে, বা তার সঙ্গে তার আরো কিছু আনুষঙ্গিক ওষুধ চলবে কি চলবে না, পুরো জিনিসটা তাদের কাছে একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায়। সুতরাং স্পাইরোমেট্রির গুরুত্ব অপরিসীম। এই টেস্টার ক্ষেত্রে যে কনফিউশন গুলো হয় সাধারণত, যদি প্রপার সেন্টার অ্যাপ্রিসিয়েশন না থাকে, তারা যদি ব্যাপারটাকে ঠিকমতো এপ্রিসিয়েট না করতে পারেন, ধরতে না পারেন, তাহলে সেক্ষেত্রে একটা কনফিউশনের জায়গা থেকে যায় এবং সেই কনফিউশনটাই পরবর্তীকালে পেশেন্টদের মধ্যে চারিত হয়ে যায়, যেখানে একটা আননেসেসারি হয়তো বার্ডেন সৃষ্টি হতে পারে। আচ্ছা, আমরা তো মোটামুটি বুঝে গেলাম বিষয়টা যে অতটা ভয়ের কিছু নেই বা কিছু, একজন দক্ষ যে থাকবে টেকনোলজিস্ট তিনি ভালো করতে পারবেন। তবে বিষয়টা হলো এই টেস্টটা তো বাকি টেস্টগুলোর মতো নয় না। তাহলে এই টেস্টের ইউনিকনেসটা কি, মানে আলাদা কেন সব থেকে, মানে সবগুলো টেস্টের থেকে? প্রথমত হচ্ছে স্পাইরোমেট্রি যখন আমরা টেস্ট করাই, তখন তার এই যে এতগুলো বিধিনিষেধ আছে, এইগুলো খুব কম টেস্টের ক্ষেত্রে থাকে। সাধারণত কি হয়, রক্ত পরীক্ষার আগে আমরা বলে দিই যে খেয়ে আসবেন বা না খেয়ে আসবেন। এটার মধ্যে দেখুন খাওয়া না খাওয়ার একটা মাঝামাঝি পরিস্থিতি, অর্থাৎ আপনি খেতেও পারেন কিন্তু খুব বেশি ভর্তি করে খেতে পারবেন না, আবার এমটি স্টমাকে থাকারও কোনো লজিক নেই। আবার এদিক থেকে আপনাকে খাওয়া দাওয়ার মানে ধূমপান বা কোনো রকম যদি অ্যাডিকশন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। সেইগুলোর আপনার শরীরে প্রবেশ করলে আপনার রেজাল্ট কিন্তু সেখানে ইন্টারফেয়ার করবে। আবার এদিকে এই টেস্টটার ক্ষেত্রে যেরকম না, এটা কোনো রেডিওলজিক্যাল টেস্ট, অর্থাৎ এক্ষেত্রে কোনো ছবি তোলাতুলির কোনো বিষয় নেই শরীরের,
না এটা কোনো রক্ত সংক্রান্ত টেস্ট যে শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষাটা হচ্ছে। হুম। এই ফলে এই ফাংশন টেস্টের ব্যাপারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয় বা সব থেকে যেটা ইউনিক মনে হয় সেটা হচ্ছে পেশেন্টের স্বতঃস্ফূর্ততা। যিনি রোগী বা রোগিনী তার যদি এইটা বুঝতে বা এটা পারফর্ম করতে কোনো অসুবিধা হয় তখনই কিন্তু এই টেস্টটা করার যে মূল কারণ সেটা কোথাও গিয়ে ব্যর্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে পিএফটি মানে কি স্পাইরোমেট্রি নাকি আরো অন্য কিছু কিছু রয়েছে? পিএফটির মধ্যে স্পাইরোমেট্রি পড়ছে, ডিএলসিও আসছে, ইম্পালস অসিলোমেট্রি আসছে, হোল বডি প্লেথিসমোগ্রাফি আসছে, এরকম অনেকগুলো টেস্ট আসছে। তবে সাধারণত যেটা বললাম ডাক্তাররা পিএফটি মানে স্পাইরোমেট্রিকেই বোঝান এবং স্পাইরোমেট্রি আর পিএফটি ইন্টারচেঞ্জেবলি ইউজ হয়। কিছু কিছু ডাক্তার থাকেন যারা একটু সেকেলে ধারণা, আমার বয়স যেমনই হোক সেই ডাক্তারদের মধ্যে বলতে পারি আমিও পড়ি। তো যারা কনভেনশনাল তারা এক্ষেত্রে কিন্তু স্পাইরোমেট্রি কথাটা স্পেসিফিক্যালি উল্লেখ করেন, কিন্তু যদি নাও করেন সেক্ষেত্রে প্রেসক্রিপশনের মধ্যে যদি পিএফটি উইথ বিডিআর লেখা থাকে তাহলে ধরে নিতে হবে যে ডাক্তারবাবু স্পাইরোমেট্রির কথাটাই বলছেন। আচ্ছা, তাহলে মানে এরকম কখন হয়েছে যে পিএফটি বা স্পাইরোমেট্রির পাশাপাশি আরো বাকি টেস্টগুলো করাতে হলো? হ্যাঁ, মানে ওই যে সেটা কি বললাম খুব এক্সট্রিম পর্যায়ে সেই পেশেন্টের কন্ডিশন এক্সট্রিম থাকে? পর্যায়ে যেরকম ধরুন আমি এক্ষেত্রে আপনাকে একটা কেস সিনারিও দিয়ে বোঝাতে পারি। একজন পেশেন্ট তিনি আমার কাছে এলেন, খুব বেশি দিনের ঘটনা নয়, রিসেন্ট ঘটনা। তার সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট। প্রায় 15 বছরের শ্বাসকষ্ট, দীর্ঘদিন ধরে ইনহেলার ওষুধপত্র ব্যবহার করে যাচ্ছেন, কমছে না। আমি যখন তার রিপোর্ট চেক করতে গেলাম দেখলাম এই যে স্পাইরোমেট্রি আমাদের লাংসের ইসিজি সেটাই করানো হয়নি। আমি পেশেন্টকে প্রশ্ন করলাম যে আপনার কি এরকম ফু দিয়ে কোনো পরীক্ষা কখনো করানো হয়েছিল? উনি বললেন না বাবা আমার করানো হয়নি। করালাম, আচ্ছা, করিয়ে দেখলাম যে একটা যেটা আমি শুরুতে বলেছিলাম যে অবস্ট্রাকটিভ ভ্যারাইটি আর একটা রেস্ট্রিকটিভ ভ্যারাইটি, এই দুটোর মাঝামাঝি একটা হচ্ছে মিক্সড ভ্যারাইটি। তার ক্ষেত্রে মিক্সড ভ্যারাইটি রয়েছে, অর্থাৎ এটা অ্যাজমাও হতে পারে, এটা অন্য সমস্যাও হতে পারে। আমি এক্সরেতে দেখলাম কিছু সমস্যা রয়েছে। আমি তার ব্লাড টেস্ট করালাম, ব্লাড টেস্টে দেখলাম আরো কিছু সমস্যা বেরোলো, অ্যালার্জি বেরোলো পেশেন্টের। সেখান থেকে আমরা এসি বলে একটা টেস্ট করি, সেইটা করালাম, সেটাও বেড়ে রয়েছে। এর ফলে আমাদের টিবি না সার্কয়েড নাকি অ্যাজমা সব মিলিয়ে মিশিয়ে ঘাঁটা একটা পজিশন। আমাদেরকে এরপরে যেতে হলো পেশেন্টের সিটি স্ক্যানে, তাতে দেখা গেল প্রচুর গোলমাল রয়েছে। সেখান থেকে আমরা গেলাম ইম্পালস অসিলোমেট্রিতে, তখন গিয়ে ধরা পড়লো এই যে শুরু থেকে যেটাকে আমরা একটা ওভারল্যাপিং ফিচার্স বলে মনে করছিলাম, ওটা কোনো এককালে হয়তো শুরুর দিকে রোগটা অ্যাজমা বলেই ছিল, পরবর্তীকালে যেমন যেমন তার বয়স বেড়েছে, যেমন যেমন তার সমস্যা বেড়েছে এবং যেমন যেমন তার চিকিৎসা হয়েছে, তো সেক্ষেত্রে হয়তো রোগটা কোনোভাবে ধরাই পড়েনি। এবং এইখানে আমরা বারংবার যেটা বলে থাকি, টেস্ট তো অনেক ধরনের হয় ম্যাডাম। টেস্টের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যিনি টেস্টটা লিখছেন বা যিনি টেস্টটা করছেন তার কতটা ওরিয়েন্টেশন রয়েছেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু করানো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ এগোনো। সেক্ষেত্রে আমার এই যে পেশেন্ট শেষ পর্যন্ত তিনি একটা জটিল রোগাক্রান্ত আপাতত, এবং তার মধ্যে দেখা যাচ্ছে লাকিলি তাকে আমরা ইনহেলার দিতে পেরেছি এবং দিয়ে তিনি কিছুটা সুস্থও আছেন। এবং এখন ব্যাপারটা যেটা হচ্ছে এটা একটা ইরিভার্সিবল পর্যায়ে চলে গেছে, এখন আর সেটা ঠিক করা পসিবল নয়। তো ওই যে আপনার প্রশ্নটা ছিল যে এর ক্ষেত্রে করতে হয়েছে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সবগুলোই সব রকম লাং ফাংশন টেস্টই হয়তো করতে হতে পারে, কিন্তু সেটা সাধারণত খুব লিমিটেড কিছু পরিস্থিতির মধ্যে, এবং সচরাচর আমাদের সেক্ষেত্রে ক্লিনিক্যাল অ্যাকিউমেন প্রচন্ড কাজ করে। বেশ, মোটামুটি আমরা আজকে বুঝে গেলাম পিএফটি নিয়ে। অবশ্য ডক্টরকে আমি খুব কমই প্রশ্ন করেছি, কারণ প্রশ্নের আগেই আমি কিন্তু উত্তরগুলো পেয়ে গিয়েছি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। তবে আজকের মতো এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ডক্টরকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। নমস্কার।